আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। কাঁচামরিচ, পেঁয়াজ, আলুর দাম বেড়েছে। বন্যার অজুহাতে ঈদের আগে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ। বেনজিরের অবস্থান জানা নেই বললেন কাদের। বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করলে তাদের নামিয়ে আসবে মন্তব্য। এবং 7 মাস পর বাংলাদেশিদের জন্য ওমানে 12 ক্যাটাগরির ভিসা চালু। বৈঠকের পর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ঘোষণা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে পেরুতে নানা আয়োজনে আন্তর্জাতিক আলু দিবস উদযাপনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বাড়ছে। সীমান্ত এলাকায় পানি কিছুটা কমলেও বাড়ছে শহর ও নিম্নাঞ্চলে। অকাল বন্যায় এরই মধ্যে সিলেট শহরের কিছু অংশসহ 7টি উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। জেলা প্রশাসন বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি আশ্রয় কেন্দ্র খুলেছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্যে সাদিয়া ওমরের রিপোর্ট। সিলেটে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীগঞ্জ, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত। পানি ঢুকতে শুরু করেছে সিলেট শহরে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। একাতের মতো পানি পড়ছে। আজকে দুই দিনে পানি অনেকটা বেড়ে গেছে। হঠাৎ করে পানি ঢুকে গেছে। আজকে গত 3 দিন ধরে পানি ঢুকের এই সুবানীঘাট ওয়ার্ডের ভিতরে, 15 নং ওয়ার্ডের ভিতরে অনেকজনের বাসা ছাড়িয়ে গেছে, কি তারা নিজস্ব বাসা চলিয়ে গেছে। কাল পানি ছিল না, হঠাৎ পানি বেড়ে গেছে। বেড়ে কারণে আমার কর্মচারী যারা এরা তো আসতে পারেই নাই, ওদের ওই জায়গায় পানি। আর যারা আসছিল ওরা সাইটে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইলেও 2টি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে বইছে। আর বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে পানি ধীরগতিতে কমতেছে এবং যে পানিটা বন্যা কবলিত ওই পানিটাও নেমে যাচ্ছে আর কি। পাশাপাশি সিলেটের পানিটা একটু ক্রমবৃদ্ধিমান। আশা করি এটাও হয়তো কাল পরশুর থেকে, যদি উপরে থেকে পানি না আসে, এটাও কমতে থাকবে আর কি। বন্যার্তদের উদ্ধার ও আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি চাল, শুকনো খাবার ও অর্থ দিচ্ছে জেলা প্রশাসন। এখানকার যারা পানিবন্দী মানুষ, গবাদি পশু যারা আটকা পড়েছিল, তাদের সকলকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। বানভাসী মানুষের জন্য সিলেট জেলায় 547টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4802 জন লোক আশ্রয় নিয়েছেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। কাঁচা মরিচের ঝাঁজ 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 80 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের মশলার দাম। পেঁয়াজ 20 টাকা ও আলুর দাম বেড়েছে কেজিতে 10 টাকা। মুরগির দাম কমলেও ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। মাছের দামও বেড়েছে কেজিতে কম করে হলেও 100 টাকা। ক্রেতারা বলছেন বন্যার অজুহাত ও ঈদের আগে সুযোগ বুঝে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়েছে। শাকের আদনানের রিপোর্ট। নিত্যদিনের প্রয়োজনীয় কাঁচামরিচের দাম গত সপ্তাহে ছিল 60 টাকা, এখন তা বেড়ে হয়েছে 140 থেকে 160 টাকা। কাঁচামরিচের দাম 5 দিন ছিল 220 টাকা,
কালকে ছিল 180 টাকা, আজকে 140 টাকা। এখন তো আরো বাড়বে, বর্ষা আসতেছে, এখন বর্ষার মধ্যে তো আরো বেড়ে যায়। এখনই 140, পরবর্তীতে কত দাম বাড়বে বলতে পারছি না। সব ধরনের মুরগির দাম কেজিতে 30 থেকে 40 টাকা কমলেও 10 টাকা বেড়ে ডিমের দাম হয়েছে 140 থেকে 150 টাকা ডজন। মাছের দামও বেড়েছে। আমরা যে মাছগুলা কিনতাম ছোটখাটো মাছ, এগুলা প্রায় 100 টাকা করে পার কেজিতে বেশি। দেশি মাছের দাম যে কোনো মাছের দাম কেজিতে 1-150 টাকা বেশি। পাকিস্তানি মুরগি আসছিল 390 থেকে 400 টাকা কেজি, এখন বাজ্যে বিক্রি করতেছি 350 টাকা কেজি। ব্রয়লার মুরগি আসছিল মনে হয় 240 টাকা কেজি, আজকে বিক্রি করতেছি 210 টাকা কেজি। দেশি মুরগি আসছিল 720 টাকা কেজি, আজকে বিক্রি করতেছি 680 টাকা কেজি। সব মুরগির দাম আস্তে আস্তে কমতেছে। এর আগে লেয়ার কিনছি আমি হলো 360 টাকা, আজকে 40 টাকা কিনছি। ডিমের দাম 150 টাকা ডজন, লালটা সাদাটা 140 টাকা। 2500 টাকার এলাচির দাম বেড়ে হয়েছে 3800 থেকে 4000 টাকা, আর 1100 টাকার লবঙ্গ 1500 টাকায়। বেড়েছে দারুচিনি ও গোলমরিচের দাম, তবে কমেছে জিরার দাম। রসুন ও আদার দামও বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। গরম মশলার দিক দিয়ে এলাচির দামটা বাড়ছে, এবং আদা, রসুন, পেঁয়াজ এই চাহিদা অনুযায়ী এই জিনিস কয়েকটার দাম উদ্যোগতির দিকে। মশলা তো সবই কিছু কিছু বেড়েছে, কারণ ওনাদেরও আসলে বলা আদর্শ নয়। পাইকারি বাজার বাড়লে খুচরা বাজারে বেড়ে যায়। আমাদের মনিটরিং করলে পাইকারি বাজারে দেখতে হবে, খুচরা বাজারে মনিটরিং করে আসলে খুব একটা সুবিধা কেউই পাবে না। সবচেয়ে বেশি বাড়ছে এলাচের দাম, সেটা ছিল মনে করেন 2200-2800, সেটা এখন আপনার মনে করেন 3500-3600, যেটা আরো বড় জাম্বো এলাচ সেটা এখন প্রায় 40,000 টাকা। তবে চিনি ও গরু মাংসের দাম আগের মতোই আছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা, ব্যাংক থেকে সব অর্থ তুলে নিয়েছেন কিনা, এসব বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করতে চাইলে নিজ দলের শীর্ষ নেতাদের নাম শুরুতে চলে আসবে। নাজিব বেগের রিপোর্ট। আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এর মধ্যে গুঞ্জন উঠেছে ব্যাংকের সব অর্থ তুলে নিয়ে দেশের বাইরে চলে গেছেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদকে জেলে যেতে হবে কিনা সেটি নির্ধারণ করবে আদালত। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতারা বলছেন, তারা সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান আজিজের মতো দুর্নীতিবাজদের তালিকা করবেন। এ নিয়ে প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যাদের দলে গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র ফেরাবে, এমন বক্তব্য প্রহসন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, বর্গীরা দেশের শাসন ক্ষমতায় বসে পড়েছে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, দুর্নীতির মাধ্যমে পুরো দেশকে অকার্যকর করে তুলেছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর দক্ষিণ বিএনপির গণদোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ফের জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের অবস্থা আরও খারাপ হবে দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ শুধু বিএনপির হাতেই নিরাপদ। আর টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়।
হৃদরোগ এবং শ্বাসকষ্টের স্প্রের প্লাস্টিক বোতলকে সাধারণ প্লাস্টিক ধরে 4 থেকে 5 গুণ বেশি শুল্ক ধরায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এ কথা তুলে ধরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির আগামী বাজেটে শিল্পের মূল উপাদানগুলোর আমদানি শুল্ক নির্ধারণের ক্ষেত্রে সুবিবেচনার অনুরোধ জানিয়েছেন। নতুন রপ্তানি বাজার ধরতে ভিন দেশে ক্লিনিক্যাল ট্রায়াল এবং অফিসের ব্যয় নির্বাহের জন্য পাঠানো অর্থের ওপর 40% কর বসানোর বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। রিজভিনে বাজের রিপোর্ট। ওষুধ শিল্পের কাঁচামাল তথা মূল উপাদানের আমদানি শুল্ক গড়ে 7.5%, প্যাকেজিং সহ অন্য অনুষঙ্গের শুল্ক 15.5%-এর বেশি নয়। তবে এইচএস কোড জটিলতায় অনেক সময় এটা সর্বোচ্চ 25% হয়ে থাকে। করজাল সম্প্রসারণ না করে যারা কর দিচ্ছে তাদের থেকে আরও বেশি রাজস্ব আদায় করতে গিয়ে শুল্ক কর্মকর্তাদের হয়রানির বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলের নজরে এনেছেন ব্যবসায়ীরা। হৃদরোগী যারা, তাদের বুকের ব্যথা হলে নাইট্রোগ্লিসারিন স্প্রে নিতে হয় মুখে, এবং একটা খুবই স্পেশালাইজড স্প্রে। যারা হাঁপানি রোগে ভোগেন তাদের রোগটা কিন্তু শুরু হয় নাকের থেকেই, সুতরাং এখানের জন্যে নেজাল স্প্রে ব্যবহার করতে হয় প্রতিদিনই। এই সমস্ত আইটেমগুলি অত্যাধিক স্পেশালাইজড এবং এগুলি একটি প্লাস্টিক আইটেম। হঠাৎ করে আমরা দেখছি এগুলিকে সাধারণ প্লাস্টিক আইটেম হিসাবে তারা বর্ণনা করে এইচএস কোড চেঞ্জ করে, যেখানে আমরা 15% ডিউটি দিতাম সেখানে 127% ডিউটি দিতে হচ্ছে, 106 থেকে 127। তার ফলে আমাদের একটি নেজাল স্প্রে যদি আমরা কিংবা একটি নাইট্রোগ্লিসারিন স্প্রে যদি আমরা মনে করেন 100 টাকায় বিক্রি করি, সরকার করই নিয়ে যাচ্ছে এখানে হয়তোবা 60 টাকা কি 65 টাকা, এবং আমাদের এটা তৈরি করতে খরচ হচ্ছে 130-40 টাকা, কিন্তু আমাদের বিক্রি করতে হচ্ছে 100 টাকায়। আমরা আশা করেছি যে কর কর্তৃপক্ষ এটা অনুধাবন করবেন এবং তারা ওষুধের কাঁচামাল এবং অ্যাক্সেসরিজের উপরে যে ডিউটি সিলিং দেওয়া রয়েছে তার উপরে যাবে না। ওষুধ শিল্প খাতের নেতারা আশা করছেন বরাবরের মতো আগামী বাজেটও এনবিআর ওষুধ শিল্প সমিতির যৌক্তিক চাওয়াগুলো মেনে নেবে। প্রত্যেক দেশেই রেজিস্ট্রেশনের জন্য ফিস দিতে হয় প্রতিটি দেশে, এবং এটার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়, বায়োইকুইভ্যালেন্স স্টাডি করতে হয়, এবং প্রতিটি ওষুধের ক্ষেত্রে প্রতিটি আইটেমের ক্ষেত্রে প্রায় 50,000 $60,000 থেকে শুরু করে $2-3 লক্ষ পর্যন্ত আমাদের বিনিয়োগ করতে হয়। কিন্তু আমরা যখনই এটা বাইরে টেস্টিংয়ের জন্য, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এটা করি, কিংবা মনে করেন আমাদের দেশের বাইরে যারা বিভিন্ন কোম্পানির ব্রাঞ্চ করেছে তাদের বেতন দিতে চাই সেই দেশে, তখন আমাদেরকে এই বিনিয়োগের উপরে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে প্রায় 40% দিতে হয়। তো যদি একটি ব্যবসা সম্প্রসারণের আগেই আমরা অন্য দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করব এবং রেজিস্ট্রেশন খরচ করব, তার উপরে যদি 40% ট্যাক্স দিতে হয়, তাহলে পরে এই কার্যক্রম চালানো অত্যধিক কঠিন। শিল্প মালিকদের আশা অর্থনীতিতে চলমান খারাপ সময় দ্রুতই কেটে যাবে। 17 কোটি মানুষের দেশে ওষুধের যে চাহিদা তার 98% পূরণ হয় এদেশে তৈরি কারখানার ওষুধ দিয়ে। উদ্যোক্তারা বলছেন সরকার নীতি সহায়তা দিয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের দাম বৃদ্ধি সহ এনবিআরের শুল্কায়নের যে জটিলতা, বিশেষ করে কাঁচামালের আমদানি শুল্কের যে জটিলতা, সেটি যদি সরকার আরেকটু উদ্যোক্তা বান্ধব হয় তাহলে কম দামে ভোক্তাকে ওষুধ দেওয়া সম্ভব হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, জিরাবো, সাভার। 7 মাস বন্ধ থাকার পর ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করেছে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমানে সেদেশের সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন। এর মধ্যে ভিসা প্রসেসিং শুরুও হয়েছে। ভিসাগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট, ইনভেস্টার্স ভিসা, অফিসিয়াল ভিসা ও বিশেষায়িত কর্মী ভিসা। এর আগে গত বছর 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে ওমান। আমাদের প্রাথমিকভাবে কিছু ক্যাটাগরিতে ভিসা সংক্রান্ত যে জটিলতা ছিল সেটা নিরসন হয়েছে,
এবং সেটি খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকে ভিসা ইস্যু করতে পারতেছেন। আপনারা এদেশের আইন কানুন মেনে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, এমন কোনো কাজ করবেন না যার কারণে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। প্রিয় দর্শক, এবার প্রাক বাজেট 2024-25। দেশের যোগাযোগ খাতসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোর ওপরই আগামী বাজেটে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের অর্থনীতি বহুমুখী চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে প্রকল্পগুলোর কাজ দ্রুতই শেষ করা উচিত বলে মনে করছেন তারা। লায়লা নওশিনের রিপোর্ট। দেশের ফাস্ট ট্র্যাক বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় যোগাযোগ খাতকে। উদ্বোধনের পর থেকে পদ্মা বহুমুখী সেতুতে গত 2 বছরে যান চলাচল করলেও অভ্যন্তরীণ কিছু কাজ এখনো চলছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ এবছরের জুনে শেষ হওয়ার কথা। ফলে নতুন অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এই 3 প্রকল্প। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর এই অংশের কাজ শেষ হবে 2025 সালের মধ্যে। চলছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর কাজও। আগামী ডিসেম্বরে এই প্রকল্পের কাজও শেষ হওয়ার কথা রয়েছে। তাই আসছে বাজেটে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন সংশ্লিষ্টরা। এটা আসলে আমাদের যে অন্যান্য বছরে যে ব্যয়ের ট্রেন্ড হিসেবে বরাদ্দ রাখা হয়েছে, তো এটা আসলে যেহেতু সেতুর নির্মাণ কাজটা আগামী বছরই শেষ হয়ে যাবে, তারপরে তাদের আগামী অর্থ বছরে শেষ হয়ে যাবে, সেহেতু মূলত মূল যে হিসাব করার পরে, ফাইনাল হিসাব করার পরে যদি কিছু টাকা আরও বেশি প্রয়োজন হয় তখন আমরা সেটা বরাদ্দ নেব পরবর্তীতে। আগামী অর্থ বছরে এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত 10টি প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 51,970 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক অবস্থার দিকে নজর রেখে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুতই কাজ শেষ করা উচিত। টানাপোড়েনের সময় আমার উন্নয়নের দর্শনটা কন্ডিশন রেসপন্সিভ হবে। আমি নতুন প্রজেক্ট নিব, আগেরগুলির জন্যই কিন্তু খরচ প্রায় 20 থেকে 30% বেড়ে গেছে বিকজ অফ টাকার অবমূল্যায়ন। সেই খরচটাও তো আসবে। পাশাপাশি আমি তো এতদিন ডেভেলপমেন্ট রিবন ইকোনমিতে ছিলাম, খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এখন তো দেওয়ার পালা হবে, প্রিন্সিপাল, মানি এবং ইন্টারেস্ট। এইটাও কিন্তু বাজেটের উপর একটা বাড়তি একটা চাপ থাকবে আর কি। প্রস্তাবিত এডিপিতে 1337টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প রয়েছে 79টি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মরহুম AKM খলিলুর রহমানের সহধর্মিণী এবং চ্যানেল আইয়ের টক শো তৃতীয় মাত্রার উপস্থাপক ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মা শামীম পারভিনের কুলখানি বাদ আসর গুলশান সোসাইটি জামে মসজিদে হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব, আত্মীয় পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। গত 27 মে রাতে শামীম পারভিন ঢাকার নিজ বাসভবনে মারা যান। সাহসের সঙ্গে লড়াই করেছেন এবং আমি বলবো যে ডক্টরদের অনেক সাজেশন সত্ত্বেও আমরা অনেক চিকিৎসা নিইনি, কোনো চিকিৎসা নিয়েছি এবং তার পিসফুল ডিপার্চার হয়েছে, যেটা আমরা গত 2-3 বছর ধরে প্রার্থনা করছিলাম এবং আমরা চাইছিলাম যে আমরা যেন শেষ সময় তার পাশে থাকতে পারি, সেটাও আমরা পেরেছি। গাজায় ইসরায়েলের হামলায় 24 ঘণ্টায় নারী ও শিশুসহ আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফা শহরে বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 12 ফিলিস্তিনি। অন্য 3টি হামলায় গাজায় আরও 48 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজা এবং মিশরের মধ্যে সীমান্ত বরাবর একটি জোনের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানানোর একদিন পর রাফায় ওই হামলা চালায় ইসরায়েল। আন্তর্জাতিক আদালতের রায়ের পরও রাফায় অব্যাহত ইসরায়েলি হামলাকে
বড় হামলা নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপদ অঞ্চলে দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় হামলার খবর নিশ্চিত করলেও রাফায় প্রাণঘাতী হামলা চালানোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। জাতিসংঘের একটি সংস্থা বলছে, রাফায় 18,000-এর বেশি অন্তঃসত্ত্বা নারী আছেন যারা আতঙ্কে দিন পার করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত 36,200-র বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও 81,700-র বেশি মানুষ আহত হয়েছেন। এবার জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে 1% বরাদ্দের প্রাসঙ্গিকতা নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গোলটেবিলের আয়োজন করা হয়। আয়োজনে বক্তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে শিল্পকলা অধিদপ্তর সৃষ্টির দাবি জানান। বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশ ঘটাতে আর্কাইভ ডিজিটালাইজেশনের কাজ করতে বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি করেন বক্তারা। নিটোল টাটা বিশেষ সংবাদ। পেরুতে লোকসঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবারের সাথে আন্তর্জাতিক আলু দিবস উদযাপন করা হয়েছে। 2023 সালে জাতিসংঘ 30 মেকে আন্তর্জাতিক আলু দিবস হিসেবে ঘোষণা করে। আলু দিবস উপলক্ষে পেরুর বৃহত্তম খাদ্যবাজারে নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে সেদেশের জনগণ। 2023 সালে পেরুতে প্রায় 3,000 আলুর জাত থেকে 5.4 মিলিয়ন টন আলু উৎপাদন হয়েছে। সেখানকার প্রায় 7 লাখ পরিবার আলু চাষ করে। পেরুতে 1 হেক্টর জমিতে গড়ে 13 টন আলু উৎপাদন হয়। 1600 শতকের দ্বিতীয়ার্ধে স্প্যানিয়ার্ডরা আন্দিজ থেকে ইউরোপে আলু প্রবর্তন করে, যা এখন বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এবার জানাবো কৃষি সংবাদ। গাইবান্ধার কামদিয়ায় মাচায় ধাপ পদ্ধতিতে তরমুজের আবাদ করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলের মাটিতে তরমুজের কয়েক দফায় ভালো ফলন ও বাজার দরে লাভবান হচ্ছেন কৃষক। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল। অপূরণীয় ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ সহ পুরো জীববৈচিত্র্যের। উদ্ধার করা হয়েছে 96টি হরিণ সহ 100 বন্যপ্রাণীর মৃতদেহ। সংশ্লিষ্টরা বলছেন, অতীতের প্রাকৃতিক দুর্যোগের তুলনায় ঘূর্ণিঝড় রেমালে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের 3 গুণ বেশি ক্ষতি হয়েছে। কয়েক হাজার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে উপকূলবাসী। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। 4 ছক্কার জমজমাট আসর টি-20 বিশ্বকাপ শুরু একদিন পর। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম খেলার খবর নিয়ে।